হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের পরের যে চ্যাপ্টারটি রয়েছে রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ, এটি নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমরা প্রথম যে চ্যাপ্টারটি ধরেছিলাম রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝো বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও প্রকৃতি, ওই চ্যাপ্টারটি আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আজকে আমরা এই নতুন চ্যাপ্টারটি শুরু করলাম। এখান থেকে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ প্রশ্ন আলোচনা করেছি এবং আজকে এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করে ফেলেছি। এখানে গুরুত্বপূর্ণ 71টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেছিল? টিউটনরা। দ্য প্রিন্স নামক গ্রন্থটি কার লেখা? নিকোলা ম্যাকিয়াভেলি। 3 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি কে ব্যবহার করেন? ষোড়শ শতাব্দীর ইতালীয় চিন্তাবিদ নিকোলা ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে ব্যবহার করেন। স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার গ্রামের সমষ্টি হল রাষ্ট্র। একথা কে বলেছে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। কে বলেছেন রাষ্ট্র হল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তি নিয়ন্ত্রণমুক্ত একটি জনসমাজ? অধ্যাপক হল। এই প্রত্যেকটি ব্যক্তির উক্তিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কে কী বলেছে এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে খুব আসে। কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। কে বলেছেন? বার্জেস। কোনো নির্দিষ্ট ভূখণ্ড আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে কে অভিহিত করেছেন? উইড্রো উইলসন। রাষ্ট্রবিজ্ঞানের সর্বজনগ্রাহ্য সংজ্ঞাটি কে দিয়েছেন? গার্নার। গার্নার প্রদত্ত রাষ্ট্রবিজ্ঞানের সর্বজনগ্রাহ্য সংজ্ঞাটি কী? রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা হিসাবে রাষ্ট্র হলো এমন একটি অতি বৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ যার নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। এই কথাটি কে বলেছেন? গার্নার বলেছেন। 10 নম্বর প্রশ্ন, কারা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগের পক্ষপাতী? আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ। 11 নম্বর প্রশ্ন, কার মতে রাষ্ট্র হলো একটি শ্রেণীর উপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র? এটি মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী লেনিনের মতে। রাষ্ট্রের প্রধান কতগুলি বৈশিষ্ট্য কী কী? রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য, এগুলি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? সার্বভৌমিকতা। কারা স্বল্প জনসংখ্যা সমন্বিত রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলে মনে করতেন? প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ গ্রিক রাষ্ট্রবিজ্ঞানীরা। অ্যারিস্টটলের মতে কতজন জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট? 5 থেকে 10,000 জনসংখ্যা। রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান কি? জনসংখ্যা। রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান কি? নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে কী বোঝানো হচ্ছে? ভৌগোলিক সীমারেখার দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে নির্দিষ্ট ভূখণ্ড বলা হয়। কবে প্যালেস্তাইনকে দ্বিখণ্ডিত করে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালের 14 মে। সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত দ্বিতীয় সম্মেলনে 1973 থেকে 1982 মোট 11টি অধিবেশনে সমুদ্রের বেলাভূমি থেকে গভীরে সমুদ্রের দিকে যত মাইল পর্যন্ত এলাকাকে উক্ত রাষ্ট্রের সীমানা চিহ্নিত করা হয়েছে তা হলো 12 মাইল পর্যন্ত এলাকাতে। বেলাভূমি থেকে সমুদ্রের দিকে 12 মাইল এলাকা পর্যন্ত সেই রাষ্ট্রের সীমানা বা এলাকা। 21 নম্বর প্রশ্ন, বর্তমানে সাধারণভাবে রাষ্ট্রীয় ভূখণ্ডের উপরিস্থিত কত পর্যন্ত এলাকাকে রাষ্ট্রের গাগনিক সীমারেখা মনে করা হয়? 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত এলাকা। কে ক্ষুদ্রায়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন? রুশো। আবার রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে কে মনে করতেন? জার্মান দার্শনিক টিটসকে। কে বলেছেন সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছা বাস্তবায়িত করতে পারে? উইলবি। কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? সরকারকে। বর্তমান বিশ্বে কত প্রকারের সরকার দেখা যায়? প্রধানত 2 প্রকার, বুর্জোয়া গণতান্ত্রিক সরকার ও সমাজতান্ত্রিক সরকার। বুর্জোয়া গণতান্ত্রিক সরকারের প্রধান উদাহরণগুলি কী কী? আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি। আর সমাজতান্ত্রিক বা জনসাধারণতন্ত্রী বলতে কাদের বোঝানো হয়? চীন, কিউবা, ভিয়েতনাম প্রভৃতি সরকারকে। রাষ্ট্রের কোন বৈশিষ্ট্যের অর্থ হলো সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা বা চরম ক্ষমতা বা কৃতিত্ব রয়েছে? সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে কে বর্ণনা করেছেন? অধ্যাপক গেটেল। কাকে রাষ্ট্রের প্রাণ বলে চিহ্নিত করা হয়েছে? সার্বভৌমিকতাকে। 32 নম্বর প্রশ্ন, 1947 সালের 15ই আগস্টের পূর্ব পর্যন্ত জনসংখ্যা নির্দিষ্ট ভূখণ্ড সরকার থাকা সত্ত্বেও কেন ভারতকে রাষ্ট্রের বদলে উপনিবেশ বা পরাধীন দেশ হিসাবে গণ্য করা হতো? ভারতের সার্বভৌমিকতা ছিল না বলে। আবার ভারতের যে কোনো রাজ্য
রাজ্য যেগুলো আছে তাদেরও কিন্তু নির্দিষ্ট জনসংখ্যা আছে, ভূখণ্ড আছে, সরকার আছে, কিন্তু তাও তাদেরকে রাজ্য বলা হয়, রাষ্ট্র বলা হয় না। কেন? কারণ তাদের সার্বভৌমিকতা নেই, কারণ তারা ভারত সরকারের অধীনে থাকে। সার্বভৌমিকতা ক ধরনের হয়ে থাকে? দু ধরনের হয়ে থাকে, অভ্যন্তরীণ সার্বভৌমিকতা এবং বাহ্যিক সার্বভৌমিকতা। রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমিকতার অর্থ কী? রাষ্ট্রের আইনের চূড়ান্ত কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, এমনকি সরকারও এই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের আইন হচ্ছে চূড়ান্ত, অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার এই আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে আইন মেনে চলতে হবে। রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমিকতা বলতে কী বোঝো? রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বোঝায় বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ মুক্ত থাকা কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বিদেশি রাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয় না। কারা রাষ্ট্রকে শাশ্বত বা চিরন্তন বলে মনে করতেন না? মার্ক্সবাদীরা। তারা মনে করতেন যে রাষ্ট্র তৈরি হয়েছে শ্রেণী শোষণের যন্ত্র, সে একদিন না একদিন ভেঙে পড়বে। রাষ্ট্রের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? জনকল্যাণ সাধন করা, জনগণের কল্যাণ করা। রাষ্ট্রের উৎপত্তির সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ কোনটি? ঐশ্বরিক উৎপত্তিবাদ। রাষ্ট্র সম্পর্কে ঐশ্বরিক উৎপত্তিবাদের প্রবর্তক সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, রবার্ট ফিলমার। রাষ্ট্র সম্পর্কে ঐশ্বরিক উৎপত্তিবাদীদের মত অনুসারে রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্টি এবং রাজা হলেন মর্তধামে ঈশ্বরের প্রতিনিধি। এই বক্তব্য ঐশ্বরিক মতবাদীদের মতে। রাজার প্রতি প্রজাদের অখণ্ড আনুগত্য প্রদর্শনের কথা কারা বলেছে? ঐশ্বরিক উৎপত্তিবাদীরা। কে বলেছে যে সিজারের যা কিছু প্রাপ্য তা সিজারকে দাও, আর ঈশ্বরের যা কিছু প্রাপ্য তা ঈশ্বরকে সমর্পণ করো? যীশুখ্রিস্ট। যিনি রক্ষা করার আশ্বাস দিয়েও প্রজাদের রক্ষা করে না, সেই রাজাকে ক্ষিপ্ত কুকুরের ন্যায় বিনষ্ট করা উচিত। একথা কে বলে? মহাভারতের ভীষ্ম। কোন ঘটনার ফলে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতার স্বীকৃতি লাভ করে? 1688 সালের গৌরবময় বিপ্লব। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কল্পনাপ্রসূত মতবাদের অন্যতম কি? বল প্রয়োগের মতবাদ। শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে? জেমস। কে বলেছেন প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা? ভলতেয়ার। 48 নম্বর প্রশ্ন, উৎপত্তিগতভাবে রাষ্ট্র হলো বিজয়ের বল প্রয়োগের দ্বারা বিজিতের উপর প্রতিষ্ঠিত একটি সামাজিক প্রতিষ্ঠানকে বলা হয় ওপেনহেইমার। কোন দার্শনিক মনে করতেন কেবল বল প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষকে সুপথে পরিচালিত করা যায়? হেরাক্লিটাস। 50 নম্বর প্রশ্ন, কে বলেছে রাষ্ট্র হলো শক্তির প্রতীক? ট্রিটস্কে, জার্মান দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী ট্রিটস্কে। কারা রাষ্ট্রকে বল প্রয়োগের হাতিয়ার হিসাবে চিহ্নিত করেছে? মার্ক্সবাদীরা। কে বলেছেন রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের সম্মতি, পাশবিক বল নয়? ইংরেজ দার্শনিক গ্রিন। কে বলেছেন বাহুর বল পশুর বল? প্রজার শক্তিতে রাজা শক্তিমান, নইলে রাজা নিজের বাহুতে বল কত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কোন প্রাচীন ভারতীয় গ্রন্থ সামাজিক চুক্তি মতবাদ উল্লেখ পাওয়া যায়? মহাভারত, কৌটিল্যের অর্থশাস্ত্র প্রভৃতি। 1651 সালে প্রকাশিত লেভিয়াথান গ্রন্থটি কার লেখা? হবসের লেখা। 1690 সালে প্রকাশিত টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি কে লিখেছেন? জন লক। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে 1662 সালে সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থটি কে লিখেছেন? ফরাসি দার্শনিক জ্যাক রুসো। ঐশ্বরিক উৎপত্তিবাদের প্রধান শত্রুকে? সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদকে ঐশ্বরিক উৎপত্তিবাদের প্রধান শত্রু বলে কে উল্লেখ করেছেন? গিলক্রিস্ট। কাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতাদর্শের ভিত্তিভূমি হিসাবে চিহ্নিত করা হয়? সামাজিক চুক্তি মতবাদকে। সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক কারা? হবস, লক, রুসো। ব্যক্তি বা ব্যক্তির সংসদকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে বর্ণনা করে আইনের সার্বভৌমিকতার জন্ম কে দিয়েছিলেন? হবস। কর্তব্যচ্যুত রাজাকে ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের হাতে প্রদান করে রাজনৈতিক সার্বভৌমিকতার জন্ম কে দিয়েছিলেন? জন লক। জনগণের সার্বভৌমিকতাকে কে প্রতিষ্ঠা করেন? ফরাসি দার্শনিক রুসো। রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল, এই কথাটি কে বলেছে? বার্জেস। আবার এই বার্জেস কিন্তু রাষ্ট্রকে মানব দেহের সাথে তুলনা করেছিলেন। মানুষের উপজাতি জীবন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত তারা অন্ধভাবে পরিবারের প্রধান, পুরোহিত কিংবা গোষ্ঠী প্রধানের প্রতি আনুগত্য প্রদর্শন করত। ওই যুগকে কী বলে অভিহিত করা হয়? রাজনৈতিক অবচেতনার যুগ। কে বলেছেন? রুসোর সাধারণ ইচ্ছা। হবসের মস্তিষ্কহীন লেভিয়াথান। হর্নস। রুসোর
চিত্রিত প্রকৃতির রাজ্য ছিল কেমন? মর্তে স্বর্গের স্বরূপ, মানে মর্তে স্বর্গের মতো পরিস্থিতি। রুশোর সাধারণ ইচ্ছা বলতে কী বুঝিয়েছেন? জনসাধারণের কল্যাণকামী ইচ্ছা। কার মতে প্রকৃতির অবস্থায় দুটি চুক্তি হয়েছিল? প্রথম চুক্তিটি হয়েছিল জনগণের নিজেদের মধ্যে এবং দ্বিতীয় চুক্তিটি হয়েছিল জনগণের সঙ্গে রাজার। লক। দুটো চুক্তির কথা হলে এটা হচ্ছে লক। এবং সর্বশেষ প্রশ্ন, 71 নম্বর প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জকে রাষ্ট্র না বলার কারণ কি? নির্দিষ্ট ভূখণ্ড নেই, স্বতন্ত্র নাগরিক নেই, সার্বভৌম ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান নয়, সেই জন্যে সমৃদ্ধ জাতিপুঞ্জ রাষ্ট্র নয়। তো যে কোনো রাজ্যকেও আমরা রাষ্ট্র বলতে পারি না, কারণ তাদের কি সার্বভৌম ক্ষমতা নেই। বাকিগুলো থাকলেও সার্বভৌম ক্ষমতা না থাকলে তার রাষ্ট্র হিসাবে পরিচিতি পাওয়ার কোনো কথা নেই। এই ছিল তোমাদের আজকের এই সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 71টা প্রশ্ন। এখানে আমরা তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে অবশ্যই তোমরা ভিজিট করে দেখবে এবং পারলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারা উপকৃত হয়, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমাদের এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসে।